আসসালামু আলাইকুম, ওয়াইন্স অফ বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম। চরম উত্তেজনা চলছে বাংলাদেশের ফুটবলে 10 জুন সিঙ্গাপুর বনাম বাংলাদেশের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের মধ্যকার ম্যাচকে ঘিরে। তবে 10 জুন এই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে আগামীকাল 4 জুন বুধবার। আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম এখন সময় রাত 9টা। 3 জুন মঙ্গলবার রাত 9টা আজকে আইপিএল এর ফাইনাল ম্যাচ চলতেছে কিন্তু। তো আগামীকাল 4 জুন বুধবার ভুটানের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ বা প্রীতি ম্যাচ খেলবে। আর এই ম্যাচকে ঘিরেও কিন্তু উত্তেজনার কমতি নেই বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঝে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের মাটিতে পা রেখেছে ফাহমিদুল, প্রবাসী খেলোয়াড় ফাহমিদুল, সামিদ সোম, হামজা চৌধুরী প্রত্যেককেই কিন্তু চলে এসেছে। এবং কিউবা মিসেলের আসার যে আপডেটটা ছিল এটি নিয়ে যদি আপনাদেরকে বলি, কিউবা মিসেল কিন্তু পাসপোর্ট পেয়ে গিয়েছেন, তবে এটি কিন্তু এশিয়ান ফুটবল ফেডারেশনে কিন্তু সাবমিট করতে হবে এবং সেখানে সাবমিট করার পর সেটা অ্যাপ্রুভাল হলে তারপরে কিন্তু কিউবা মিসেল বাংলাদেশের ফ্লাইট ধরতে পারবে। তো এখানে কিন্তু ফিফার যে অনুমোদন এটি নেওয়ার কিন্তু তেমন কোনো জটিলতা নেই, ফিফার অনুমোদন রয়েছেই বলা চলে। শুধুমাত্র এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল ফেডারেশনে তার যে নথিপত্রগুলো রয়েছে এগুলো সাবমিট করলে সেখান থেকে অ্যাপ্রুভাল পেলে কিন্তু কিউবা মিসেল বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে, অর্থাৎ বাংলাদেশের বিমানে চড়তে পারবে আর কি। তো সব মিলিয়ে এই ভুটানের বিপক্ষে ম্যাচে কিউবা মিসেলকে আপনারা পাবেন না, তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যদি কিউবা মিসেলকে দেখা যায়, সকল কার্যক্রম বা সকল পদ্ধতি বা সকল প্রসেস যদি সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে সিঙ্গাপুর ম্যাচের আগে কিউবা মিসেল দেশে আসতে পারে। যদি কোনো কারণে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিউবা মিসেল দেশে আসতে না পারে, সেক্ষেত্রে হয়তো বা পরবর্তী ম্যাচে অভিষেক হতে পারে কিউবা মিসেলের বাংলাদেশের জার্সিতে। তো বর্তমান আপডেট পর্যন্ত ফাহমিদুল এসেছে বাংলাদেশে, সামিদ সোম এসেছে এবং হামজা চৌধুরী, 3জন প্রবাসী ফুটবলার কিন্তু বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের সাথে যোগ দিয়ে অনুশীলন কিন্তু চালিয়ে গিয়েছে। তো যদি আমরা এখন একটু পরিসংখ্যানমূলক আলোচনা করার চেষ্টা করি যে বাংলাদেশ আপনার 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা খেলবে, এই ম্যাচকে ঘিরে তো উত্তেজনা রয়েছেই, আলোচনা রয়েছেই, তবে বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার যে প্রীতি ম্যাচটা, এই ম্যাচটাকে সামনে রেখে যদি আমরা একটু পরিসংখ্যানমূলক আলোচনা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো। তো প্রথমে আমরা যদি একটু র্যাঙ্কিং নিয়ে কথা বলি, তো এখানে বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং কিন্তু 183 র্যাঙ্কিং বাংলাদেশের, সেখানে ভুটানের ফিফা র্যাঙ্কিং 182। এখন বাংলাদেশ ও ভুটানের মাঝে হেড টু হেড ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সর্বমোট 16টি ম্যাচের মাঝে বাংলাদেশ জয় পেয়েছে সর্বমোট 12টি ম্যাচে। এই 12টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, 2টি ম্যাচ জিতেছে কিন্তু ভুটান এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। এই সর্বমোট 16টি ম্যাচ কিন্তু বাংলাদেশ ও ভুটানের মাঝে হেড টু হেড অনুষ্ঠিত হয়েছে। তো র্যাঙ্কিং এ এক ধাপ বাংলাদেশের থেকে ভুটান এগিয়ে থাকলেও আপনার মুখোমুখি লড়াইয়ে কিন্তু বাংলাদেশ অনেক অংশেই এগিয়ে রয়েছে ভুটানের তুলনায়। তো 4 জুন যে ম্যাচটা অনুষ্ঠিত হবে এটি বাংলাদেশ ও ভুটানের মাঝে হেড টু হেড বা মুখোমুখি 17তম ম্যাচ। এই 17তম ম্যাচে বাংলাদেশ ভুটানকে হারাতে পারবে কিনা ঘরের মাটিতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই ম্যাচের ফলাফলটা কত হতে পারে একটু প্রেডিকশন করে দিবেন আপনারা। তো আমার মনে হচ্ছে এই ম্যাচটা বাংলাদেশ 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করবে ভুটানের বিপক্ষে। তো এই ম্যাচের সময়সূচিটা আপনাদেরকে আবার একবার জানিয়ে দেই যে বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার এই প্রীতি ম্যাচটা অনুষ্ঠিত হবে 4 জুন। এই ম্যাচটা অনুষ্ঠিত হবে 4 জুন বুধবার। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এই ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম ঢাকায়। এই স্টেডিয়ামের পূর্ব নামটা ছিল কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তো যাই হোক, নামটা পরিবর্তন হয়েছে এবং দীর্ঘ সময় পরে কিন্তু এই মাঠে ম্যাচ ফিরতেছে, যার কারণে বাংলাদেশের ফুটবল সমর্থকদের কিন্তু অনেক উন্মাদনা রয়েছে। তো সময়সূচিটা দেখে নিলাম আমরা। তো এই পরিসংখ্যান যেটা আলোচনা করতেছিলাম যে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে 16টা ম্যাচ হয়েছে, যেখানে বাংলাদেশ জিতেছে 12 ম্যাচ এবং ভুটান জিতেছে 2 ম্যাচ, 2টা ম্যাচ ড্র হয়েছে। ভুটান যে 2টা ম্যাচ জিতেছে এই 2টা ম্যাচের মাঝে একটা ম্যাচ জিতেছিল 2016 সালে আর একটা ম্যাচ জিতেছে 2024 সালে। এই যে বাংলাদেশ ও ভুটানের মাঝে 16টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই 16টা ম্যাচের মাঝে বাংলাদেশ ভুটানের জালে গোল করেছে 33টি, বাংলাদেশ 33টি গোল করেছে। 33টি গোলের প্রেক্ষিতে ভুটান গোল করেছে মাত্র 10টি। তো এই পরিসংখ্যানেও কিন্তু এগিয়ে রয়েছে বাংলাদেশ ভুটানের থেকে। তো সার্বিক পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও র্যাঙ্কিং এ এক ধাপ পিছিয়ে রয়েছে। আশা করি বাংলাদেশের যে স্কোয়াড বর্তমানে, এই স্কোয়াডে কিন্তু অবশ্যই ভুটানকে হারানোর সক্ষমতা রাখে বাংলাদেশ। শুধুমাত্র ভুটান নয়, দক্ষিণ এশিয়ার যে দলগুলো রয়েছে এই দলগুলোকে হারানোর কিন্তু সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তো দেখা যাক এই ম্যাচের ফলাফলটা কি হতে পারে। তো এখন যদি এই ম্যাচের একাদশ নিয়ে আলোচনা করতে চাই, তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ঘরের মাটিতে 2টি ম্যাচই খেলবে এবং
বাংলাদেশকে সমর্থন দিতে আপনারা যারা স্টেডিয়ামে যাবেন অবশ্যই কিন্তু বাংলাদেশ ফুটবল দলের জার্সিটা আপনি পরে বাংলাদেশকে সমর্থন দিতে চাইবেন। এজন্য আপনি কিন্তু চাইলেই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের এই হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি যেটা রয়েছে এই জার্সিগুলো কিন্তু আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমার নিজস্ব অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান ওয়াইন শপ বিডি থেকে। ওয়াইন শপ বিডি থেকে আপনারা কিন্তু বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি এবং অ্যাওয়ে জার্সি কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন জার্সিতে এখানে কিন্তু লোগোটা এমব্রয়ডারি করা লোগো এবং দৌড়ের যে লোগো এটাও কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে। তো আপনারা কিন্তু বাংলাদেশের হোম জার্সি অ্যাওয়ে জার্সি দুটাই কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন। চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো আমাদের ওয়াইন শপ বিডিতে অ্যাভেলেবল রয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে আপনারা দেখতে পারেন যে কখন কোন দলের জার্সিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনার প্রিয় দলের জার্সিটা অ্যাভেলেবল আছে কিনা। অবশ্যই কিন্তু আমাদের থেকে বিশ্বস্ততার সাথে আপনারা জার্সি কিনতে পারেন। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কিন্তু প্রতারণার একটা বিষয় রয়েছে, তো এই জন্য কিন্তু আমি নিজেই জার্সির সেল করতেছি। আপনারা কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে জার্সিগুলো নিতে পারবেন বিশ্বস্ততার সাথে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা। তো এখন যদি আমরা এই ম্যাচের একাদশটা নিয়ে আলোচনা করি, বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার ম্যাচের একাদশে তিন প্রবাসী খেলোয়াড়দের মাঝে কাকে কাকে পাওয়া যেতে পারে। তো এই ম্যাচে আপনার সামিদ সোম, হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম তিনজনকে কিন্তু আপনার স্কোয়াডে রাখা হয়েছে। তবে সামিদ সোম কিন্তু খুব রিসেন্ট দেশের মাটিতে পা দেবে, যার কারণে কিন্তু সামিদ সোমকে আমরা ভুটানের বিপক্ষে ম্যাচে হয়তো বা দেখতে পারবো না। এখানে সামিদ সোমের একটা রেস্টের একটা বিষয় থাকবে এবং হামজা চৌধুরী তিনি কিন্তু খুব সম্প্রতি খুব রিসেন্ট দেশে পৌঁছেছেন, তো হামজা চৌধুরীরও একটা রেস্টের বিষয় থাকে। তবে ফাহমিদুল ইসলাম তিনি কিন্তু বেশ কিছুদিন আগেই দেশের মাটিতে পা দিয়েছে, মে মাসের শেষ দিকে 28শে মে সম্ভবত ফাহমিদুল ইসলাম বাংলাদেশের মাটিতে পা রেখেছে। তো সেই হিসাব অনুযায়ী এবং বেশ কিছু আলোচনা সমালোচনা রয়েছে ফাহমিদুল ইসলামকে নিয়ে যে ফাহমিদুল আদৌ রেডি কিনা বাংলাদেশের জার্সিতে, লাল সবুজের জার্সিতে ফুটবল দলে অংশগ্রহণ করতে বা একাদশে খেলার জন্য। এটি নিয়ে কিন্তু অনেক গুঞ্জন চলতেছে। অনেকের মতে বলতেছেন যে ফাহমিদুলকে বড় ম্যাচে একাদশে সরাসরি না রাখাটাই বেটার হবে, এরকম আলোচনা অনেকে করতেছে। তো আমি যেটা মনে করি পার্সোনাল ভাবে যে ফাহমিদুলকে নিয়ে যদি আপনাদের এতটাই সংশয় থেকে যায় বড় ম্যাচে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাংলাদেশের, সেই ম্যাচে যদি ফাহমিদুলকে একাদশে আপনি রাখতে ভয় পান, আপনার যদি সংশয় থাকে, তাহলে অবশ্যই আপনি শুরুর দিকে থেকেই ভুটানের বিপক্ষে ম্যাচে অবশ্যই ফাহমিদুলকে আপনি একাদশে রাখবেন। কারণ এটি কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ, এই ম্যাচের ফলাফলের উপর কিন্তু এশিয়ান কাপের যাওয়া না যাওয়ার কোনো হিসাব নিকাশ নেই। তাই ভুটানের বিপক্ষে ম্যাচে আপনি অবশ্যই ফাহমিদুলকে আপনি শুরুর থেকে খেলাবেন, সেখানে আপনি ফাহমিদুলকে যাচাই বাছাই করুন, পরীক্ষা নিরীক্ষা করুন। তো ফাহমিদুলকে পরীক্ষা নিরীক্ষা করুন এই ভুটানের বিপক্ষে ম্যাচে। যদি ফাহমিদুল তার পরীক্ষায় পাশ করে, ভালো ফলাফল করতে পারে, তাহলে আপনি বড় ম্যাচে ফাহমিদুলকে নিয়ে একটা বাজি ধরতেই পারেন। যেহেতু আপনাদের মাঝে মনের সংশয় রয়েছে যে ফাহমিদুলকে আপনি সিঙ্গাপুরের বিপক্ষে বড় ম্যাচে খেলাতে পারবেন কিনা, এটা নিয়ে আপনার মনে সংশয় রয়েছে, তাহলে আপনি ভুটানের বিপক্ষে ম্যাচে অবশ্যই ফাহমিদুলকে 90 মিনিট খেলান, ফাহমিদুলের ক্যাপাবিলিটি দেখুন, তার স্কিলটা যাচাই করুন, করে তাকে আপনি একাদশে রাখার না রাখার সিদ্ধান্তটা তখন নেবে। কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচে যদি আপনি ফাহমিদুলকে একাদশে না রাখেন, যদি বলেন যে ফাহমিদুল এখনো ফিট না বাংলাদেশ জার্সিতে খেলার জন্য, তাহলে কিন্তু অবশ্যই ফাহমিদুলের জন্য একটি অবিচার হবে। বাংলাদেশ ফুটবলের যে সিন্ডিকেট সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমি মনে করছি। তো অবশ্যই ভুটানের বিপক্ষে ম্যাচে ফাহমিদুলকে আপনি একাদশে রাখেন। আর হামজা চৌধুরী, সামিদ সোম তাদেরকে তো পরীক্ষা করার কিছু নেই, তাদেরকে আপনি কিন্তু সরাসরি বড় ম্যাচে তাদেরকে নিয়ে আপনি বাজি ধরতেই পারেন। তো অবশ্যই সামিদ সোম, হামজা চৌধুরী তাদেরকে আপনি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একাদশে রাখেন। যদি ভুটানের বিপক্ষে ম্যাচে আপনার একাদশে রাখার সুযোগ সম্ভাবনা সেভাবে তৈরি না হয়, যেহেতু তারা খুব রিসেন্ট লম্বা জার্নি করে দেশের মাটিতে পা রেখেছে বা রাখতে চলেছে, তো তাদেরকে আপনি ভুটানের বিপক্ষে ম্যাচে না রেখে অন্যদেরকে সুযোগ দিন। তবে হামজা চৌধুরী, সামিদ সোমকে অবশ্যই আপনারা ভালো কম্বিনেশনে অনুশীলনে সেভাবে তাদেরকে বিষয়গুলো সেট করে দিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই একাদশে রাখুন এবং বাংলাদেশকে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে জয় পাওয়ার একটা বড় সুযোগ সম্ভাবনার দ্বারটা উন্মোচন করে দিন। এবং ফাহমিদুল যদি ভুটানের বিপক্ষে ম্যাচে ভালো কিছু করতে পারে, আপনি কেন ফাহমিদুলকে তাহলে একাদশের বাইরে রাখবেন? অবশ্যই আপনারা কিন্তু এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে জানাবেন যে ফাহমিদুলকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আপনারা একাদশে দেখতে চাচ্ছেন কি না। কারণ ফাহমিদুল ইসলাম তিনি তার স্কিলটা কিন্তু দেখিয়েছেন সৌদি আরবে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচের আগে ইন্ডিয়াতে যে ক্যাম্প হয়েছে সেখানে কিন্তু ফাহমিদুল তার স্কিল দেখিয়েছে, সকলেই কিন্তু মুগ্ধ ছিল ফাহমিদুলের স্কিলে। তবে বয়সের যে অজুহাত, সেই অজুহাত দেখিয়ে ইন্ডিয়ার বিপক্ষে একাদশে রাখা হয়নি। তবে এবার আবারও কিন্তু সেই ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে ডাক দেওয়া হয়েছে, ভুটানের বিপক্ষে প্রধান স্কোয়াডেও রয়েছে, এখন একাদশে দেখাটাই বাকি। তো রাত পেরোলেই কিন্তু 4 তারিখ পড়ে যাবে এবং সন্ধ্যায় ম্যাচ ভুটানের বিপক্ষে। আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। যদি ফাহমিদুলকে একাদশে রাখা না হয়, তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? অবশ্যই গঠনমূলক সমালোচনা করতে কিন্তু ভুলবেন না। আর বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটা কিন্তু রয়েছে 10 জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় এই ম্যাচটাও শুরু হবে।
এটা বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম ঢাকায় কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচের টিকিট কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো এখানে যদি আমি আপনাদেরকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচটা, এই ম্যাচের ভিত্তিতে আমরা বাংলাদেশ ও সিঙ্গাপুরের হেড টু হেড পরিসংখ্যান দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো বাংলাদেশ ও সিঙ্গাপুরের মাঝে 3টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সিঙ্গাপুর একটা জিতেছে, বাংলাদেশ একটা জিতেছে, একটা ম্যাচ ড্র হয়েছে। মূলত 1973 সালে বাংলাদেশ ও সিঙ্গাপুর 2টা ম্যাচ খেলেছিল, যেখানে প্রথম যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে সিঙ্গাপুরকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর 1973 সালে আরো একটা ম্যাচ অনুষ্ঠিত হয়, যে ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে। খুব রিসেন্ট 2015 সালে বাংলাদেশ ও সিঙ্গাপুর লাস্ট মুখোমুখি লড়াই করেছে, যেই ম্যাচে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলের ব্যবধানে হেরেছে কিন্তু বাংলাদেশ। তো রিসেন্ট পারফরমেন্সে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ পরাজয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের, তবে অদূর অতীতে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে এবং 1-1 গোলে ড্র করেছিল। তো সিঙ্গাপুর ও বাংলাদেশের বর্তমান যদি আমরা ফিফা র্যাঙ্কিংটা দেখি, তো বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ 161 অবস্থানে রয়েছে কিন্তু সিঙ্গাপুর, বাংলাদেশের সেখানে 183। তো এখানে কিন্তু প্রায় 22 ব্যবধান রয়েছে আপনার বাংলাদেশ ও সিঙ্গাপুরের মাঝে ফিফা র্যাঙ্কিং এ। তো দেখা যাক এই 22 ব্যবধানের র্যাঙ্কিং এ থেকেও ঘরের মাটিতে ভালো সুবিধা করতে পারে কিনা বাংলাদেশ। যদিও এই র্যাঙ্কিংটা কিন্তু গত এপ্রিল মাসের আপডেট হওয়া পর্যন্ত, আর বাংলাদেশ দল কিন্তু এখন উন্নত হয়েছে, আপডেট হয়েছে। সামিদ সোম, হামজা চৌধুরী, ফাহমিদুল বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন, সাথে শেখ মোরসালিন, জামাল ভুইয়া, তারিক কাজীর মতন খেলোয়াড়রাও কিন্তু রয়েছে আগে থেকে, এবং কিউবা মিচেলেরও আসার একটা গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের স্কোয়াডটা কিন্তু দক্ষিণ এশিয়ায় ভালো একটা অবস্থানে রয়েছে। এখান থেকে বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিং এর পরোয়া করবে না, র্যাঙ্কিং এর দিকে ভেবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না, হতাশায় থাকবে না। বাংলাদেশ তাদের স্কোয়াডকে বিবেচনা করে অবশ্যই সিঙ্গাপুরকে চোখে চোখ রেখে, চোখ রাঙিয়ে কিন্তু মাঠে লড়াই করবে, এবং বাংলাদেশের ফুটবল সমর্থকরা কিন্তু ঘরের মাটিতে সমর্থন দিতে রেডি, প্রস্তুত রয়েছে। একদিনে টিকিট বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে হোম ম্যাচের টিকিট, এই টিকিটটা কিন্তু 12 ঘন্টার মাঝে কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। যেই দিন অফিসিয়াল ভাবে টিকিট সেল হওয়ার জন্য ওয়েবসাইটে টিকিট আপনার উন্মোচন হয়, ঠিক তখনই কিন্তু বাংলাদেশের সকল ফুটবল সমর্থকরা ওয়েবসাইটে হামলিয়ে পড়ে টিকিট সংগ্রহ করার জন্য। এত চাপ ছিল, যার কারণে ওয়েবসাইটে কিন্তু টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। পরে আবারও নতুন শিডিউলে টিকিট বিক্রি করতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তো বাংলাদেশ ফুটবলকে বাংলাদেশের মানুষরা এতটা ভালোবাসে, যার প্রমাণ কিন্তু আপনারা বর্তমানে দেখতেছেন। এবং এর আগে বাংলাদেশের প্রতিটা মানুষের গায়ে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগের, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে দলগুলো, এই দলগুলোর ক্লাব জার্সিগুলো তাদের গায়ে আপনি দেখেছেন। বাট এখন কিন্তু বাংলাদেশের মানুষের গায়ে কিন্তু বাংলাদেশের ফুটবল জার্সি আপনি দেখতে পাচ্ছেন। কতটা উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মানুষের মাঝে, আপনারা কিন্তু এটা উপলক্ষ করতেই পারতেছেন। তো চাইলে আপনিও কিন্তু বাংলাদেশ ফুটবল দলের এই হোম জার্সি বা অ্যাওয়ে জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। আমার ওয়াইন শপ বিডিতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি পেয়ে যাবেন, হোম জার্সি, অ্যাওয়ে জার্সি, অর্থাৎ সাদাটা লালটা দুইটাই পেয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাংলাদেশ ফুটবল দলের জার্সি ক্রয় করতে অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা জার্সি ক্রয় করতে পারেন। তো এখানে যদি আমরা লাস্ট আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেই যে এই ম্যাচটা আপনারা যারা স্টেডিয়ামে দেখবেন, টিকিট কেটেছেন, তারা তো স্টেডিয়ামে বসে খেলাটা দেখবেন, কিন্তু যারা ঘরে বসে খেলা দেখতে যাচ্ছেন তাদেরকে কিন্তু চোখ রাখতে হবে টি স্পোর্টস এর পর্দায়। বাংলাদেশের একমাত্র স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস, সেখানে কিন্তু আপনারা এই ম্যাচটা দেখতে পারবেন। এছাড়াও টি স্পোর্টস এর মোবাইল অ্যাপেও কিন্তু আপনারা এই ম্যাচটা সরাসরি দেখতে পারবেন। তো এখানে কিন্তু কোনো বিজ্ঞাপন বা কোনো স্পন্সর ছিল না টি স্পোর্টস এর, আপনারা যেন খেলাটা সহজে দেখতে পারেন এটি জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি বিষয়টা বললাম। তো আশা করি আপনাদের এই বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার ম্যাচ নিয়ে জানার আর কোনো প্রশ্ন নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে করতে পারেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে লাস্ট ভিডিওতে বাংলাদেশ বনাম এই ভুটানের মধ্যকার ম্যাচ নিয়ে কথা বলার জন্য বলেছিল, আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল, আমরা তাদের একটু কমেন্টটা দেখতে চাই। তো আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে পরবর্তী ভিডিওতে আমরা এই কমেন্টের রিপ্লাইটা দিয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো আমাদের লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন সাজ্জাদ ভাই, তিনি লিখেছিলেন ফুটবল উইল ব্লুম ইন বাংলাদেশ। অবশ্যই বাংলাদেশে ফুটবলের যে ঝড়টা বইছে এটি কিন্তু অবশ্যই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে একটা ভালো আনন্দের বার্তা নিয়ে আসছে। এছাড়াও কিন্তু আমাদেরকে কমেন্ট করেছিল এমডি রাকিব, তিনি বাংলাদেশ ফুটবল সাথে দুইটা ইমোজি দিয়েছেন, লাভ ইমোজি, এবং এমএসটি নুরুন নাহার আক্তার, তিনি কমেন্ট করেছিল যে ভাই বাংলাদেশের সাথে ভুটানের ম্যাচ সম্পর্কে একটি ভিডিও দেন 4 জুন। তো এটি কিন্তু বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার যে ম্যাচ, এটি নিয়ে আমরা একটা ভিডিও দিলাম। এবং এছাড়াও আরেকজন কমেন্ট করেছিল মোহাম্মদ হোসাইন, তিনি বলেছিলেন ফাহমিদুল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফার্স্ট 11, অর্থাৎ প্রথম ম্যাচের একাদশে ফাহমিদুলকে তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য মনে করছেন। আমিও মনে করি ফাহমিদুল অবশ্যই একাদশে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। এছাড়াও একজন লিখেছিলেন হলো চপল তালুকদার, বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধু নয়,
বঙ্গবন্ধু স্টেডিয়াম তো এটা পূর্ব নাম ছিল, বর্তমান নামটা হলো বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম ঢাকা। তো আমি কিন্তু সবসময় উল্লেখ করি যে পূর্বের নাম ছিল যে বঙ্গবন্ধু স্টেডিয়াম, এখন নাম হলো বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম। তো এই বিষয়গুলো আমি উল্লেখ করে বলি, তারপরে আপনারা কমেন্টে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করেন। যাই হোক, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।